সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশিকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক নয়। এই বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হাসিনা নাসরিন। ডক্টর নাসরিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুভ সকাল, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঢাকা থেকে যুক্ত হবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ হোসেন। ডক্টর হোসেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। প্রথমেই আমি যেতে যাচ্ছি ডক্টর হাসিনা নাসরিনের কাছে। ডক্টর নাসরিন, বাংলাদেশে তো ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, অনেকে আতঙ্কিত, অনেকেই আবার বলছেন যে এই রোগটি আগে থেকে দেশে বিরাজ করছে। তো এই রোগটি আসলে কতটা আতঙ্কের হতে পারে অথবা আতঙ্কজনক নয়, ডক্টর নাসরিন? ধন্যবাদ। আসলে আজকে প্রায় 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে যে সারা পৃথিবী এই করোনা প্যান্ডেমিকে আক্রান্ত, তো বাংলাদেশও এর বাইরে নয়। এই যে করোনার ঢেউ, এটা বাংলাদেশেও চলছে। আর পাশাপাশি বাংলাদেশে যদিও কিছুটা নিম্নমুখী ছিল, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা মহামারী অতিমারিতে রূপ নেওয়াতে, যেহেতু বর্ডারটা খুবই কাছাকাছি, ওখানে ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে একটা অপরচুনিস্টিক ইনফেকশন। এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন। তো করোনা মহামারী যেহেতু একটা খুবই মারাত্মক ইনফেকশন এবং এটা একটা ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ বডির যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে কমিয়ে দেয়। সেজন্য ফাঙ্গাল ইনফেকশন এই করোনা ইনফেকশনের সাথে দেখা দিতে পারে। এর মধ্যে যদি রোগীর ডায়াবেটিস থাকে, যদি তার কোনো ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন থাকে, যেমন সে ক্যান্সারে আক্রান্ত হয়, কোনো কেমোথেরাপি নিয়ে থাকে, তারপর হচ্ছে যদি স্টেরয়েড নিয়ে থাকে, যেমন করোনাতে আমরা দেখেছি যে ইরেশনাল হিউজ অফ ড্রাগস, যে অনেক অনেক ওষুধ ব্যবহার করছে, স্টেরয়েড ব্যবহার করছে, যে যা পাচ্ছে ওষুধের দোকান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। এসব কারণেও কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাসে আমরা আক্রান্ত হতে পারি। তো এটা খুবই বেশি প্যানিক হওয়ার কিছু নেই, সতর্ক হতে হবে। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা অন্য কোনো রোগের জন্য স্টেরয়েড নিচ্ছেন এবং অন্য কোনো মারাত্মক ক্যান্সার বা কেমোথেরাপি অথবা মারাত্মক কোনো রোগে ভুগছেন, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে, আমাদের দেশেও বারডেমে 2 জন শনাক্ত হয়েছে, তাই আমাদেরকে খুব বেশি ভয় না পেয়ে সতর্ক হতে হবে যে এই ব্ল্যাক ফাঙ্গাসটাতে, এই করোনাতে আমরা পাশাপাশি কো-ইনফেকশন হিসাবে আক্রান্ত হওয়ার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। জি ডক্টর নাসরিন, একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেকে করোনা আক্রান্ত হবার পরে ডক্টরের পরামর্শ ছাড়াই অনেকে অনেক ওষুধ খেয়ে থাকেন। তো এই জায়গাতে আসলে কতটা আসলে ছাড় দেওয়া উচিত যে আসলে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না করোনা আক্রান্ত হলে? তো এই জায়গাটা আসলে কতটা গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ। খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন। এটা একটা সময় উপযোগী প্রশ্ন। আমরা দেখেছি করোনার প্রথম থেকে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই দেখেন এজিথ্রোমাইসিন, অ্যান্টিম্যালেরিয়াল, তারপরে ডক্সিসাইক্লিন, এরপর আপনার এমনকি ইভারমেকটিন, যেটা সবচেয়ে বেশি খাচ্ছে, স্টেরয়েড, এগুলা সব দিচ্ছে। কিন্তু একটা ইনফরমেশন আগে আপনাকে আমি না দিলেই নয়, সেটা হচ্ছে করোনার সারা পৃথিবীব্যাপী স্বীকৃত চিকিৎসা হচ্ছে অক্সিজেন এবং এই যে রক্ত জমাট না বাঁধার যে হাই মলিকিউলার ওয়েট হেপারিন বিশেষ বিশেষ রোগীর ক্ষেত্রে, আর হচ্ছে প্রনিং পজিশন, আর হচ্ছে বিশেষ আইসিইউতে যাওয়া, এবং যদি কিছু বিশেষজ্ঞ ডাক্তারের সাজেশনে কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড, খুবই সীমিত ক্ষেত্রে। তো এছাড়া কিন্তু করোনার আর কোনো চিকিৎসা নেই। কিন্তু আমরা দেখি যে রোগীরা কিছু না বলেই ওষুধের দোকান থেকে নিয়ে নিয়ে ওষুধ খাচ্ছে। এটা অবশ্যই উচিত না, এবং এটারই একটা ফল কিন্তু এখন ব্ল্যাক ফাঙ্গাস দেখা যাচ্ছে, এবং অপরচুনিস্টিক আরো ইনফেকশন হতে পারে। যেমন এইচআইভি পেশেন্টদের কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া যায়। যেমন আমরা যদি ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, কালা জ্বর, এগুলার সাথেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আমরা দেখেছি। এটা কিন্তু নতুন না, তবে রেয়ার বাট এ সিভিয়ার অপরচুনিস্টিক ইনফেকশন ইন সিভিয়ার ইনফেক্টিভ কেসেস।
জি ডক্টর নাসরিন আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবার আসবো। ডক্টর আহমেদ হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রথমে পাওয়া গেল ইন্ডিয়াতে, যেহেতু এই করোনা মহামারী কিন্তু সারা গ্লোবালি চলছে, কিন্তু অন্যান্য দেশে কিন্তু পাওয়া গেল না, পাওয়া গেল ইন্ডিয়াতে, এরপরে পাওয়া গেল বাংলাদেশে। তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কেন এই ইন্ডিয়াতে তারপরে বাংলাদেশে পাওয়া যাচ্ছে? এখানে কি ঘনবসতি কোনো দায়ী কিনা, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। ঘনবসতি মানে এই শব্দটার চেয়ে আমি বলবো যে আমাদের ক্লিনলিনেস, এটা হচ্ছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট টার্মস। ফর এক্সাম্পল, আমি যদি ইন্ডিয়ার দিকে তাকাই, তারা যখন কোভিডের আক্রান্ত ইনফেকশনটা বাড়তে থাকলো, তখন মানুষদের মধ্যে দেখা গেলো যেমন গোবর নিয়ে একটা তারা মানে মাখা, এই ধরনের টেন্ডেন্সি দেখা গেলো মানুষদের মধ্যে। তারপর হচ্ছে গঙ্গা জলের মধ্যে স্নান করা, তারপর এই ধরনের জিনিসগুলো প্রচন্ড রকমের দেখা গেল তাদের মাঝে। তো এই যে ব্লাড ফাঙ্গাসটা, সেটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হচ্ছে, এবং এটা হলো অপরিষ্কার যদি আপনি থাকেন, তাহলে আপনি যেমন ফর এক্সাম্পল, আমি শুধু সাধারণ মানুষের যদি আমি বলি, যেমন একটা ব্রেড যদি আপনি রেখে দেন কোথাও, তাহলে আপনি যদি কিছুদিন রাখেন, যদি এখানের মধ্যে একটু ভেজা ভেজা থাকে ব্রেডের কোনো একটা জায়গায়, তখন দেখবেন যে সেই জায়গাটা কিছু কালো কালো ব্রেডটা আস্তে আস্তে ফাঙ্গাসটা স্প্রেড করে, এটাকে বলা হয় মোল্ড। তো এটা অপরিষ্কার থাকার ফলে হচ্ছে। এটা কিন্তু মানে আপনার এই মানুষদের মধ্যে যখন হবে কোভিডটা, এবং তাদের সাথে সাথে তাদের যদি ইমিউনো কম্প্রোমাইজড যদি থাকেন তারা, ফর এক্সাম্পল আমার আপা যেটা বললেন যে তার যদি ডায়াবেটিস থাকে, তার যদি ক্যান্সার থাকে, এবং তখন তাদের মধ্যে এই জিনিসটা টেন্ডেন্সিটা গ্রো করে যে ব্লাড ফাঙ্গাস ইনফেকশনটা রাইজ করার, যদি এবং এর সাথে সাথে সে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। তো সেই জন্য আমি বলছি না যে এটা কিন্তু ব্লাড ফাঙ্গাস, যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হচ্ছে, এটা হয়েছে আমাদের এই কোভিড এর জন্য আমরা আসলে প্রচুর পরিমাণে তাদেরকে স্টেরয়েড দিচ্ছি, তারপর তাদের হলো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সো তাদের মধ্যে এই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করছে কোনো অনেকের মধ্যে। তো সেই জন্য তাদের মধ্যে, এবং তাদের যে লাইফস্টাইলটা সেটাও ছিল খুবই পুয়ার। সেই জন্য ইন্ডিয়াতে এটা প্রচুর পরিমাণে ধরা পড়েছে, এবং বাংলাদেশের মধ্যে খুবই এখনো পর্যন্ত সেই পরিমাণ অ্যালার্মিং রেটে ধরা পড়ে না। আমরা দেখতে পেরেছি 2 থেকে 3 জনকে ধরা পড়েছে, এবং সেটা ধরা পড়েছে কারণ হলো গিয়ে তাদের মধ্যে দেখা গিয়েছে ইমিউনো কম্প্রোমাইজড যেটা, সেই জিনিসটা ধরা পড়েছে। এবং তাদের যে লাইফস্টাইলটা ছিল, সেই লাইফস্টাইলটাও ছিল পুয়ার। তো এটা কিন্তু ইন্ডিয়া থেকে যে বাংলাদেশে এসেছে সেরকম কিছু না, এটা হয়েছে যে আপনার আহ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার জন্য এটা হয়েছে। তো ডক্টর হোসেন, এটা কি ছোঁয়াচে কিনা, অথবা একজনের সঙ্গে থেকে আরেকজনকে সহজে ছড়িয়ে যায় কিনা? আহ, এটা ছোঁয়াচে না, এটা সেরকম, এটা আপনার যেটা কোভিড ইনফেকশনের মতো সেরকম ছোঁয়াচে না। সো আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, এই মুহূর্তে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে সম্পূর্ণ সবচেয়ে বেশি নিরাপদ। এবং আমাদের যে লাইফস্টাইলটা, যেমন আমাদের যদি ডায়াবেটিস থাকে, আমাদের যদি ইমিউনো কম্প্রোমাইজড কোনো ডিজিজ থাকে যেখানের মধ্যে আমাদের মানে অনেক ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করছে না, সে সমস্ত পেশেন্টদেরকে হলো কি খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। এই জায়গাটাই হলো কি আমাদের খুবই মানে কেয়ারফুল থাকাটা দরকার। কারণ ব্লাড ফাঙ্গাসের জিনিসটা আপা যেটা বললেন, এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল, এবং এই জিনিসটা আছে, এটা মানে এখনো থাকবে এবং ভবিষ্যতেও থাকবে জি ডক্টর এই হোসেন, জিনিসটা, আপনাকে ব্লাড ধন্যবাদ। ফাঙ্গাস। ডক্টর হাসিনা নাসরিন, আমরা দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্ত হবার পরে অনেক চিকিৎসক রোগীদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। তো এই ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কতটুকু দায় রয়েছে? ধন্যবাদ। হ্যাঁ, যদি করোনা আক্রান্ত হয়, সেটার সাথে যদি সেকেন্ডারি ইনফেকশন হয় বা হওয়ার সম্ভাবনা দেখে, সেই ক্ষেত্রেই কেবলমাত্র অ্যান্টিবায়োটিকটা দেওয়া যাবে। আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের খুবই মিসইউজ হচ্ছে, যার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা খুব তাড়াতাড়ি গ্রো করছে, এবং আস্তে আস্তে আসলে আমরা এমন একটা পর্যায়ে যে চলে যাচ্ছি, এরপর কিন্তু আমাদের হাতে খুব কম অ্যান্টিবায়োটিক থাকবে রুগীদের যথার্থ ব্যবহারের জন্য। কারণ ডাক্তাররাও দিচ্ছে, আবার রুগীরাও নিজে নিজে কিনে খাচ্ছে। পৃথিবীর আর কোনো দেশে এরকম অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না সম্ভবত। তো এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারও আরো কমাতে হবে।
আর শুধু অ্যান্টিবায়োটিক না, স্টেরয়েডের ব্যবহারও কমাতে হবে। আর এই যে ব্ল্যাক ফাঙ্গাস, এটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমি বলবো ব্লাড গ্লুকোজটা আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড গ্লুকোজ সবারই বেশি পাওয়া গেছে, যতজনের ব্ল্যাক ফাঙ্গাসটা পাওয়া গেছে। ডক্টর নাসরিন, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে আরও একটি ফাঙ্গাসের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইয়েলো ফাঙ্গাস। এটি কি আসলে ব্ল্যাক ফাঙ্গাস এবং ইয়েলো ফাঙ্গাস কি একই রকম কিনা? না, ব্ল্যাক ফাঙ্গাস ইয়েলো ফাঙ্গাস দুটোই ফাঙ্গাস, কিন্তু এটা দুইটা দুই রকম। যেমন ব্ল্যাক ফাঙ্গাসটা হচ্ছে মিউকরমাইকোসিস, যেটা যেটা এইচআইভি পেশেন্টেরও আমরা দেখেছি। এটা হচ্ছে আসলে উনি যেটা বললেন যে এটা একটা মোল্ড, এটা হচ্ছে অপরিচ্ছন্ন জায়গা, মাটি, তারপরে হচ্ছে ধরেন অনেক দিনের পরে থাকা সবজি ফল এগুলার মধ্যে হতে পারে। তারপরে এই যে অক্সিজেন দিচ্ছে, আইসিইউতে পেশেন্টদেরকে নিচ্ছে, এদের যে ডিভাইসেস গুলা, যে ক্যানিউলা, যে যন্ত্রপাতিগুলো আছে, এগুলাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, সেটা থেকেও কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসটা হতে পারে। জি ডক্টর নাসরিন, তাহলে আমরা বলতে পারি যে আসলে এই ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সচেতন থাকি, তাহলে অবশ্যই এটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আপনার দুজন অবশ্যই যে এটা আপনার খুব বেশি ছোঁয়াচে না, এটা খুব বেশি ছোঁয়াচে না। যদি ডায়াবেটিক থাকে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়, তারা আক্রান্ত হতে পারে। এটা করোনার মতো ছোঁয়াচে না। জি, আপনার দুজনে আমাদের সঙ্গে থাকুন, আপনাদের কাছে আবারও আসবো বিরতির পরে। দর্শক, সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর আহমেদ হোসেনের কাছে। ডক্টর হোসেন, ব্ল্যাক ফাঙ্গাসের যে চিকিৎসা, সেই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, মেডিসিনও সেভাবে অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে একজন পাবলিক এক্সপার্ট হিসেবে আপনার সাজেশন কি থাকবে? আসলে গাইডলাইনটা কীরকম হওয়া উচিত চিকিৎসার ক্ষেত্রে এবং জনগণের সচেতনতার ক্ষেত্রে? ধন্যবাদ। সবচেয়ে ভালো দিক হলো ফাঙ্গাসের যে ইনফেকশন গুলো হচ্ছে, তো সেগুলো কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে। আমাদের কিন্তু কোভিড এর কিন্তু চিকিৎসা ব্যবস্থা নেই, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস যদি হয় তার চিকিৎসা ব্যবস্থা আছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো দিক। সো আতঙ্কিত হবার কিছু নেই। এবং আমাদের ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ব্যবস্থা এখনো পর্যন্ত বাংলাদেশে সেই পরিমাণে এখনো ছড়ায়নি। 2 জন থেকে 3 জনকে পাওয়া গেছে। সো আমাদেরকে এখন কেয়ারফুল থাকা উচিত। আমাদের যে অ্যাভেলেবল চিকিৎসা ব্যবস্থা আছে, এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে মানে অপর্যাপ্ত নেই এই কথাটা ঠিক না। আমাদের প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো টাইপের ফাঙ্গাল ইনফেকশনের জন্য চিকিৎসা ব্যবস্থা আছে। এবং আপনাকে মনে রাখতে হবে, আমাদের যে মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো, আমরা কিন্তু এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা নিজেরাই তৈরি করতে পারি। আমরা যেমন কোভিড এর জন্য চিকিৎসা ব্যবস্থা আমরা নিজেরা তৈরি করতে পারছি না, কিন্তু আমাদের অন্যান্য যেগুলো আছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থার জন্য যে ধরনের প্রয়োজনীয় সরঞ্জামাদি, সেগুলো কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আছে। এখন আমাদের এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের সবকিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে কোনো কিছু, যেমন ফর এক্সাম্পল আমি যদি পানির কথা বলি, পানিটা আমাদের ডেইলি ইউজের একটা ব্যাপার। তো ডেইলি ইউজে আমরা যখনই একটা পানি ব্যবহার করব, আমাদের চোখে মুখে নাকে যেটা দিয়ে ধোবো, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যদি আপনি, এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি বয়েলড পানি যদি ঠান্ডা করে আপনি যদি সেটা দিয়ে আপনার হাত পা নাক মুখ এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তাহলে শুধু ব্লাড ফাঙ্গাস না, অন্যান্য অনেক ডিজিজ থেকেও কিন্তু আপনি এটা থেকে মুক্তি লাভ করতে পারবেন। সো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এখন আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের শহরে অঞ্চলে যেমন সবচেয়ে বস্তির দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই মানে একটা আহ খারাপ একটা ব্যাপার হতে পারে। যদিও বস্তিতে এখনো পর্যন্ত সেই পরিমাণ কোভিড ইনফেকশন ধরা পড়েছে কি পড়ে নাই, এটা নিয়ে একটা বিতর্ক আছে। তো আমি যেটা বলবো, কিন্তু মৃত্যুর হার কিন্তু বস্তিতেও কিন্তু কম, সেটা আমরা দেখতে পেরেছি। কারণ মৃত্যু তো কেউ হাইড করতে পারে না। মৃত্যুটা আইদার আপনাকে হসপিটালে গিয়ে মরতে হবে, বা অথবা আপনাকে কবর দেওয়ার জন্য হয়তো বা আপনাকে গ্রেভিয়ার্ডে যেতে হবে। সো সেখান থেকেও আমরা দেখতে পেরেছি মৃত্যুর হার বস্তির দিকে কম হচ্ছে। তো এই জায়গাটায় আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত, যে আমরা যারা ওখানে কাজ করছেন, এনজিও ওয়ার্কার বা তাদেরকে নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, যে আমাদেরকে যখন আমরা পানি ব্যবহার করব, সেটা যেন অবশ্যই ডিপ টিউবওয়েল ওয়াটার থেকে হয়। কারণ ডিপ টিউবওয়েল বলতে বোঝায় প্রায় 100 থেকে 150 ফুট পানির মাটির নিচ থেকে আপনাকে পানি উত্তোলন করে সেই পানিটা আপনি ব্যবহার
করবেন। কিন্তু অনেকে আছে শ্যালো টিউবওয়েল ব্যবহার করেন, যেটা হচ্ছে 60 ফিট নিচ থেকে পানি ব্যবহার করবেন। কিন্তু শ্যালো ওয়াটারের যেটা সমস্যাটা হলো, যেমন ড্রেনের পানি, তারপর নর্দমার পানি, সেগুলো কিন্তু আসলে উঠে আসে। তো দেখা যায় যে তখন আপনার ইনফেকশন বলেন বা অন্যান্য অনেক ডিজিজের কথা বলেন, তাদের ক্ষেত্রে সেটা চলে আসে। তো এই জন্য তাদের দিকে সতর্ক একটা বার্তা দেওয়া উচিত তাদেরকে, যারা হলো এই ধরনের এনভায়রনমেন্টে থাকেন, এবং তাদেরকে এই সতর্কতা তৈরি করা উচিত যে আপনি যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন, তাহলে আপনার এই ধরনের ডিজিজগুলো হতে পারে। ধন্যবাদ। জি ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর হাসিনা নাসরিন, আপনি যে হসপিটালে রয়েছেন সেটি অন্যতম একটি বড় হসপিটাল দেশের। তো আপনারা আসলে কতটুকু প্রস্তুত রয়েছেন, যদি ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় কতটুকু প্রস্তুত আপনারা? ধন্যবাদ। আসলে ফাঙ্গাল ইনফেকশনটা নতুন কিছু নয়। আমরা যারা হসপিটালে কাজ করি, ফাঙ্গাল ইনফেকশন কিন্তু সব ইনফেক্টিভ ডিজিজ বা সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হয়ে থাকে, এবং অন্যান্য ফাঙ্গাল ইনফেকশনের মতো এখানেও কিন্তু আমরা জানি যে ব্ল্যাক ফাঙ্গাসেও কিন্তু অ্যাম্ফোটারিসিন বি ইনজেক্টেবল ফর্মটাই আমরা ইউজ করি, 6 থেকে 8 সপ্তাহে এটা ব্যবহার করা হয়। তো সেটা আমরা আগে থেকেই আমরা ব্যবহার করি, এবং যদি কারো কিডনিতে কোনো সমস্যা থেকে থাকে তাদেরকে দেওয়া হয় লাইপোজোমাল অ্যাম্ফোটারিসিন বি। এটা আমরা মোটামুটি প্রস্তুত আছি। এবং আমাদের আগের বক্তা যেটা বললে যে ফাঙ্গাল ইনফেকশন এবং অ্যান্টিফাঙ্গাল, এটার চিকিৎসা বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবল, তবে সেটা ইনজেক্টেবল এবং হসপিটাল সেটিং এ হতে হবে, দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। এই জন্য আমি বলবো যে দেখেন, করোনার যে রুট, এই ব্ল্যাক ফাঙ্গাসও কিন্তু কোথায় হয়, টার্গেট অর্গান হচ্ছে নাক, লাংস, ব্রেইন, স্কিন আর হচ্ছে জিআইটি। তার মানে নাক দিয়েই ঢুকছে, মুখ দিয়েই ঢুকছে। তো এই জন্য আমরা যদি মাস্ক পরি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি, এবং ব্লাড গ্লুকোজটা যদি আমরা কন্ট্রোল করি, স্টেরয়েডটা কম ব্যবহার করি, তখন কিন্তু আমরা এটা থেকে মোটামুটি সুরক্ষিত থাকতে পারবো বলে আমি মনে করি। জি ডক্টর নাসরিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, আপনি রোহিঙ্গা এলাকাতে আপনি কাজ করছেন, যারা যেখানে বসবাস করছে, তো সেখানে আসলে এই করোনার বিস্তৃতি কেমন আপনি দেখছেন? ধন্যবাদ। আসলে আমাদের রোহিঙ্গার যে ব্যাপারটা, সেটা খুবই মানে একটা কনফিউজিং একটা ব্যাপার। আমি আপনাদেরকে যদি একটু বলি, সেটা হলো যে এখন পর্যন্ত আপনার দুইটা ইউনিয়নের মধ্যে রোহিঙ্গা রেফিউজিরা আছেন, অ্যাপার্ট ফ্রম দ্য ভাসানচর, যে সেখানের মধ্যে প্রায় 7.2 মিলিয়ন, মানে আগে থেকে কিন্তু 3.5 লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে স্টে করতো। তারপর হচ্ছে আগস্ট 2017 এর পরে প্রায় 7.2 মিলিয়ন পিপুল, মানে রোহিঙ্গা পিপুল, তারা বাংলাদেশে চলে এসেছে। আসার পরে এখন তাদের যে অবস্থান, তাদের মনে করেন ফর এক্সাম্পল একটা স্কুল ঘরের দিকে যদি পুরাতন দিনের স্কুল ঘরগুলো যদি দেখেন, যে যারা হচ্ছে টিনের উপর করে তারপর পাশাপাশি রুম করে যেভাবে স্কুল ঘর করা করা হতো, তো এখন তাদেরকে ঠিক এরকম একটা সিচুয়েশনের মধ্যে রাখা হয়েছে। একটা স্কুল ঘর মনে করুন, আর একটা রুমে যেভাবে ক্লাস হয়, সেখানের মধ্যে তাদেরকে 2টা বা 3টা রুম করে তাদেরকে এভাবে রাখা হয়েছে। এবং তাদের যে পানির যে ব্যবস্থাটা, পানির ব্যবস্থা যেহেতু তারা একটা পাহাড়ি একটা অঞ্চলে থাকে, আপনার উখিয়া বা ওই সমস্ত জায়গায়, তো পানির যে ব্যাপারটা সেটা হলো কি ডিপ টিউবওয়েল, আপনি যদি পানির যে যে এটা, সেটা হলো কি অনেক নিচ থেকে কিন্তু আপনার নিয়ে আসতে হয় পানিটা। এবং তাদেরকে দেখা যায় যে এখন পর্যন্ত মানে পানি যেটা সেটা হচ্ছে কি, মনে করেন 50টা যে হাউস হোল্ড যদি থাকে, মানে 50টা যে ফ্যামিলি, তারা কিন্তু একই জায়গা থেকে হচ্ছে পানিটা কালেক্ট করে তাদের বাসার জন্য। এবং তাদের যে টয়লেট ফ্যাসিলিটিস গুলো কিন্তু 5টা কি 6টা টয়লেট ফ্যাসিলিটিস একসাথে রাখা। তো দেখা যায় যে 50টা ফ্যামিলি একই রকমের টয়লেট ফ্যাসিলিটিস তারা ইউজ করেছে। সো ইন টার্মস অফ আপনি ক্লিনলিনেস এর দিকে যদি তাকান, সেটা হচ্ছে খুবই পুয়ার। এটা গেল একটা জিনিস। এবং তারা কিন্তু মিক্স আপ করছে, একজন আরেকজনের সাথে প্রচুর পরিমাণে মিক্স আপ করছে। এবং কারণ তাদের পানি নিতে গিয়ে মিক্স আপ হচ্ছে, তাদের আপনাদের টয়লেট ফ্যাসিলিটিস ইউজ করতে গিয়ে মিক্স আপ হচ্ছে, এবং তাদের যেহেতু খেলার জায়গা বা কোনো কিছু নাই সেই পরিমাণে, এবং তাদের যে গসিপিং এর জায়গাটা সেটাও কিছু পরিমাণে নাই। সো তাদেরকে মানে একটা জায়গায় বন্দি করে রাখাটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার। এখন যেটা হয়েছে যে তাদের প্রচুর পরিমাণে ছেলেরা এখন বিভিন্ন এনজিওতে কাজ করছেন, এবং তারা হলো গিয়ে এখন হোস্ট কমিউনিটিতে যারা হচ্ছে বাংলাদেশি এবং আশেপাশে থাকেন, তাদের ওখানে কাজ করছেন। সো তাদেরকে প্রচুর পরিমাণে তারা বের হচ্ছে। এবং
ইয়ে থেকে এনজিও গুলো থেকে যারা প্রচুর পরিমাণ যারা এনজিও যারা আছেন তারা যারা কাজ করছেন তাদেরকে হয়তো বা প্রোটোকল দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা মাস্ক ব্যবহার করুন, এবং মাস্ক ব্যবহার করলে তারপর তারা এনজিওতে কাজ করছেন, কিন্তু যারা যারা বাইরে আছেন তারা কিন্তু কাজ করছেন না। এবং রোহিঙ্গারা যেহেতু মুসলিম একটা কমিউনিটি, এবং মুসলিম তারা হচ্ছে একটা মানে মহিলাদের মধ্যে একটা টেন্ডেন্সি হলো তাদেরকে ঘরে রাখা, স্পেশালি অ্যাডোলসেন্ট থেকে যারা 12 বছর এবং তার ঊর্ধ্বে যারা মেয়েরা এবং তারপরের যারা মহিলারা, পুরুষরা হচ্ছে তাদেরকে উপর ডমিনেন্ট করেন মোস্ট অফ দ্য টাইমস, এবং তাদেরকে বলা হয় যে তারা হলো কি ঘরে থাকবে। এবং তাদের মধ্যে থেকে প্রায় 5% মহিলারা কিন্তু এখন বের হয়ে আসছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, এবং পুরুষরা কিন্তু সবসময় বাইরে আছেন। এখন আমরা প্রথম যে বাংলাদেশে যে প্রথম ওয়েভটা হলো কোভিড ইনফেকশন, সেই সময়টাতে কিন্তু সেই পরিমাণ ইনফেকশনটা মানে ধরা পড়লো না রোহিঙ্গাদের উপর। এখন যখন সেকেন্ড ওয়েভটা আসলো 3 দিন আগে, তখন দেখা গেল যে 49 জন রোহিঙ্গা ইনফেকশন ধরা পড়েছে একসাথে একটা দিনে। এখন এবং তাদের মধ্যে থেকে একদিনের মধ্যে 2 জন মারা গেছে। সোফার এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালি 15 জনের মতো রোহিঙ্গা তারা মারা গিয়েছেন, এদের মধ্যে একদিনে 2 জন মারা গিয়েছেন হতো। এবং তারপরে সরকার করলো কি যে 5টা ক্যাম্পে যেহেতু খুবই ইনফেকশনটা বেড়ে গেল, 5টা ক্যাম্পে লকডাউন দিল। এবং লকডাউন দেওয়ার ফলে কোনো কিছু আসলে লাভের বলতে যদি আমি বলি, কারণ তারা যেহেতু প্রোটোকল মেনটেন করছে না, তাদেরকে সেই পরিমাণে মাস্ক দেওয়া হচ্ছে না, কারণ তারা হচ্ছে অন্যের উপর ডিপেন্ডেন্ট। তারা কিন্তু হচ্ছে মাস্ক ব্যবহার করবে, মানে মাস্ক কিনে যে ব্যবহার করবে সেটা কিন্তু না, তাদেরকে যদি মাস্ক দেওয়া হয় তাহলে তারা ব্যবহার করতে পারবে। কিন্তু সেই জন্য তাদের মধ্যে মাস্ক ব্যবহারের মানে তারা ব্যবহার করার যে প্রয়োজনীয়তা সেটা তারা জানে না। জি ডক্টর হোসেন, তাহলে কি এখনই ওই এলাকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে? সতর্কতামূলক ব্যবস্থা তারা মাইকিং করছেন, কিন্তু আসলে তাদেরকে শোনানোর মতো সেই ধরনের কোনো কিছু নাই। 5টা ক্যাম্পে আমি বললাম যে গত 20শে মে তাদেরকে হলো 31শে মে পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে এই 5টা ক্যাম্পে, কারণ রোহিঙ্গাদের মধ্যে এখন আছে 34টা ক্যাম্প। 34টা ক্যাম্পের মধ্যে 5টা ক্যাম্পে দেওয়া হয়েছে, এবং তাদের যে ব্যবস্থা সেটা হচ্ছে খুবই অপ্রতুল। কারণ মানে তবে একটা জিনিস ভালোর দিক কি, মানে তাদের যদি কারণ আপনারা জানেন যদি সিভিয়ার যদি ইনফেকশন হয় কোভিডের, তাহলে তাদেরকে নেওয়ার জন্য আপনার তাদের আইসোলেশনের ব্যবস্থা করা এবং তাদের যে ভেন্টিলেশনের ব্যবস্থা করা, আইসিইউ বেড দরকার। আপনি যদি দেখেন কক্সবাজার সদর হসপিটালে কিন্তু এখনো পর্যন্ত 34টা আইসিইউ বেড আছে, যেখানে আপনি যদি কুর্মিটোলা হসপিটালের দিকে তাকান, বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার কোভিড হসপিটাল, সেখানে কিন্তু আছে 12টা আইসিইউ বেড, এবং সেই 34টা আইসিইউ বেড আছে হচ্ছে কি কক্সবাজার সদর হাসপাতালে। এই জায়গাটা আসলে ইমপ্রুভ করেছে ইউএন অর্গানাইজেশনের মাধ্যমে, এবং সেই পরিমাণ কিন্তু আসলে ইউজ হচ্ছে না, এবং সেই জায়গাগুলোতে কিছু ইমপ্রুভমেন্ট আছে। জি আর জি কিন্তু ডক্টর হোসেন আপনার কাছে আবারও আসবো। ডক্টর হোসেন আপনার কাছে আবারও আসবে বিরতির পরে। ডক্টর হাসিনা নাসরিন, আপনিও আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আসবো আপনার কাছে আবারও। দর্শক, সময় হলো আরও একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল অনুষ্ঠানে। এই পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর হাসিনা নাসরিনের কাছে। ডক্টর নাসরিন, আপনি তো একজন ইনফেকশন ডিজিজ এক্সপার্ট, তো বাংলাদেশে এই রোগের ব্যবস্থাপনাটা কীরকম আছে, কতটুকু মানে এগুলো আমরা? ধন্যবাদ। এটা হচ্ছে একটা সময় উপযোগী প্রশ্ন। আসলে দেখেন, বছর বছর কিন্তু আমরা ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে আমাদের দেশের মানুষ আজকে 4-5 বছর ধরে। তার আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিল। এছাড়া কালাজ্বর, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া, নিত্য নতুন ইনফেকশন আসছে। এর মাঝে মরার উপর খাড়ার ঘায়ের মতো আসলো করোনা। তো এই করোনা আমাদেরকে বুঝিয়ে দিল যে আসলে ইনফেকশাস ডিজিজটাতে কতটুকু আমরা সমৃদ্ধ হওয়া দরকার ছিল। প্রথম যখন করোনাটা আসলো তখন কিন্তু মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে শুধু ছুটোছুটি করেছে। তো আমাদের যদি প্রত্যেকটা হসপিটালে আলাদা একটা ইনফেকশাস ডিজিজ এবং ট্রপিক্যাল মেডিসিনের ওয়ার্ড থাকতো, সেই ওয়ার্ডে যদি বিশেষজ্ঞ থাকতো এবং ডাক্তার, স্টাফ, নার্স সবকিছু থাকতো, তখন কিন্তু রোগীগুলো সেই ইনফেকশাস ওয়ার্ডে গিয়ে ভর্তি হতো, সারা হাসপাতালে দৌড়াদৌড়ি করতো না। তখন একে তো
করোনার চিকিৎসাটা খুব সুরক্ষিত হয়ে যেত, সুশৃঙ্খল হয়ে যেত। পাশাপাশি অন্যান্য রোগের রোগীরাও কিন্তু নির্বিঘ্নে চিকিৎসা সেবা পেত অন্যান্য উন্নত কান্ট্রির মতো। তো আমাদের এই ইনফেকশাস ডিজিজ আলাদা ওয়ার্ড করতে হবে, আরো বিশেষজ্ঞ তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা হসপিটালে ইনফেকশাস ডিজিজের আলাদা আইসোলেশন ওয়ার্ডটা আসলে করতে হবে, নইলে কিন্তু আমরা এই ইনফেকশনগুলো মোকাবেলা করতে আমাদেরকে অনেক বেগ পেতে হবে। একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে ট্রপিক্যাল মেডিসিন এটার ইমপ্লিকেশনটা আসলে কোথায়? এটা ট্রপিক্যাল মেডিসিন হচ্ছে একটা মেডিসিন, এটাও মেডিসিনের একটা শাখা, যেই ট্রপিক্যাল কান্ট্রি অর্থাৎ এই যে গ্রীষ্মপ্রধান দেশ, ট্রপিক্যাল অর্থ গ্রীষ্মপ্রধান, নাতিশীতোষ্ণ, তো বাংলাদেশের মতো এই গ্রীষ্মপ্রধান দেশে যে মেডিসিনের যে রোগগুলা হয় এগুলাকেই বলে ট্রপিক্যাল মেডিসিন। এই ট্রপিক্যাল মেডিসিন 95%ই কিন্তু হচ্ছে ইনফেকশাস ডিজিজ। এই যে ইনফেকশাস ডিজিজ, করোনা, ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েড, এগুলাকেই বলবো আমরা ট্রপিক্যাল। জি, ডক্টর হাসিনা নাসরিন, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। ডক্টর আহমেদ হোসেন, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের দেশে করোনা সংক্রমণ কিন্তু বেড়ে গিয়েছে। এটি গতকাল পর্যন্ত 10.something ছিল। এর আগে আমরা দেখেছি যে ঈদের পরদিন এই সংক্রমণটা প্রায় 3% কাছাকাছি ছিল। তো হঠাৎ করে আবারও বেড়ে যাচ্ছে, এটা কি থার্ড ওয়েভের কোনো সিগন্যাল কিনা? ধন্যবাদ। এখনো পর্যন্ত আমি বলবো যে আমরা সেকেন্ড ওয়েভের মধ্যেই আছি। থার্ড ওয়েভের কথা এখনো, আমরা সেকেন্ড ওয়েভটি কন্ট্রোল এখনো পর্যন্ত হয়নি, এটাই আমি বলবো। সো যদি গ্রাফের দিকে তাকাই তাহলে আমরা বলবো যে আমাদের দেশে একটা স্পাইক হয়েছিল। এটা কারণ অন্যান্য দেশে হয় কি যে আপনার স্পাইকটা হয়, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে হঠাৎ করে স্পাইকটা হয়েছিল, এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যে স্পাইকটা হয়েছিল প্রায় সমানভাবে হয়েছিল। কিন্তু যখন মানুষের একটা ইনফেকশনটা যখন অনেক বেশি বেড়ে যায়, কিন্তু তখন আস্তে আস্তে কিন্তু সেটা কমে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে কি, খুব র্যাপিডলি কমে গিয়েছে, একদম র্যাপিডলি কমে গিয়েছে। এবং ঈদের সময় যেটা দেখা গিয়েছে সেটা হলো তখন হয়তোবা আমাদের প্রচুর মানুষ ঈদ নিয়ে ব্যস্ত ছিল, এবং সেই জন্য যারা টেস্ট ফ্যাসিলিটিতে যারা হয়তোবা রোগ নিয়েছিল তারা টেস্টিং ফ্যাসিলিটিতে কম এসেছে, এটা একটা কারণ। এবং টেস্টিং ফ্যাসিলিটির জন্য যে পরিমাণ লোক দরকার ছিল, তারা ঈদ নিয়ে যেহেতু ব্যস্ত ছিল সেই জন্য তারা হলো কি এই রোগটাকে ডিটেক্ট করতে পারেনি। তো এই জন্য ঈদের সময়টাতে একটু কম ডিটেকশনটা হয়েছে। এবং তারপর ঈদের পরেও আমাদের যে লাইফস্টাইলটা ছিল, যেহেতু প্রচুর মানুষ দেশের মানে ঢাকা থেকে ছেড়েছেন বা শহরগুলো থেকে তাদের গ্রামের বাড়ির দিকে ছেড়েছেন, সেই জন্য এবং একই সাথে ছেড়েছেন, সো আমরা এক্সপেক্ট করছি যে ওখান থেকেও করোনা ইনফেকশনটা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে কিছুটা, এবং সেই জন্য কিছুটা বেড়েছে। আমি বলবো না যে খুব র্যাপিড, এটা কিন্তু গত বছর ঈদের সময় আমরা ধারণা করেছিলাম যে অনেক বেড়ে যাবে, কিন্তু সেই পরিমাণে বাড়েনি। এবং এখনো পর্যন্ত সেই ধরনের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ঈদের পরে আসলে যে পরিমাণ আমরা ধারণা করেছিলাম যে খুব বেড়ে যাবে, কিন্তু সেই পরিমাণে এখনো পর্যন্ত বাড়েনি। এবং আমরা এখন দেখতে পাচ্ছি কিছুটা নিম্নমুখী, আমাদের কার্ভটা কিছুটা নিম্নমুখী। তো এখন থার্ড ওয়েভের কথা এখন আসা মানে মানে আমরা বলতে পারছি না যে সত্যিকার অর্থে আমরা কি কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি বা এখনো পর্যন্ত আনতে পারিনি, সেটাও এখনো বলা যাচ্ছে না। জি, ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। ডক্টর হাসিনা নাসরিন, আমরা তো করোনার ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ দেখলাম, তো আপনি একজন ট্রপিক্যাল মেডিসিন এক্সপার্ট, তো এই করোনার সাথে আমাদের আসলে কতদিন বসবাস করতে হবে, করোনার বিরুদ্ধে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে? ধন্যবাদ। করোনা আসলে এটা খুব সহজে যাচ্ছে না, এটা আমি আপনাকে বলতে পারি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিরোধ এবং প্রতিকার, এটার দিকেই আমাদেরকে যেতে হবে। এই করোনার সাথে আমাদেরকে নিউ নরমাল লাইফে বসবাস করা এটা করতে হবে, অভ্যাসটা করতে হবে। যেমন করোনার জন্য আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে। তো সারা পৃথিবীতে আমরা যদি 70% মানুষকে ভ্যাকসিনেটেড করতে পারি, তারপর কিন্তু হার্ড ইমিউনিটিটা তৈরি হবে। তো তখন গিয়ে আমরা বলতে পারবো যে আমরা করোনাকে মোটামুটি কন্ট্রোল করতে পেরেছি। যেমন আমি যদি আমার কান্ট্রিতে 70% ভ্যাকসিনেটেড করি, সেটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে ভ্রমণটা করছে, তো তাহলে এক কান্ট্রি থেকে এক কান্ট্রিতে ছড়ায় যাবে। এজন্য সারা পৃথিবীর 70% মানুষ যদি আমি ভ্যাকসিনেটেড করি, তারপর করোনাকে আমরা জয় করতে পারবো। তাহলে মোটামুটি খুব সহজে এই কয়েক বছরের মধ্যে করোনা খুব সহজে যাবে না। এজন্য নিউ নরমাল লাইফের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি বলবো যে লকডাউনের চেয়ে স্বাস্থ্যবিধি মানা,
এটার উপরে সরকারকে কঠোর হতে হবে, কঠোর থেকে কঠোরতর হতে হবে। যে ডক্টর নাসরিন, সবাই বলছে আসলে 70% লোককে পুরো ওয়ার্ল্ডের ভ্যাকসিনেট করতে হবে, কিন্তু আর যে 30% থেকে যাচ্ছে সেইটা আসলে মানে 100% নয় কেন? যেন সায়েন্টিফিক এটা ব্যাখ্যাটা হচ্ছে আছে কিনা? একটা আমার সাথে পাবলিক হেলথ বিশেষজ্ঞ আছেন, হার্ড ইমিউনিটি বলে একটা কথা আছে। জি। তো হার্ড ইমিউনিটিতে যেটা বলা হয় যে মিনিমাম 70% মানুষ যদি ইমিউনাইজড হয়ে যায়, বাকি 30% তখন এমনিতে একটা ইয়ের মধ্যে চলে আসে, ইমিউনিটির মধ্যে চলে আসে। হ্যাঁ, তো আমরা ধরলাম যে 30% যদি ইনফেক্টেড হয়, তারা যদি অ্যান্টিবডি তৈরি করে, বাকি 40% যদি ভ্যাকসিনেটেড হয়, তখনও কিন্তু একটা করোনা কমের দিকে থাকবে, 70% হয়ে যাবে। কারণ ইনফেকশন হলে কিন্তু অ্যান্টিবডি তৈরি হলে সেটাও এক ধরনের ভ্যাকসিন হয়ে যায়। জি, ডক্টর নাসরিন আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, ডক্টর হাসান নাসরিন বলছিল 70% কথা বলছিল। আসলে হার্ড ইমিউনিটির মাধ্যমে করোনা সংক্রমণটা আসলে রোধ করা যাবে কিনা, কত দিনে যাবে? আম, ধন্যবাদ। এটা মনে করেন যে আমি করোনা তো আসলে অনেকদিন ধরে আছে, এটা শুধুমাত্র আমরা ধরে নিচ্ছি যে আমাদের 2020 সালে এটা এসেছিল সেরকম কিছু না। যেমন সার্স হয়েছিল 2003-তে, 2009-এ ছিল মার্স, এটাও কিন্তু করোনা তখন থেকেই ছিল। এবং যেটা ছিল যেমন 1918-এ যেটা আমাদের স্প্যানিশ ফ্লুটা হয়েছিল, স্প্যানিশ ফ্লুটাও কিন্তু হলো কি স্টিল এক্সিস্ট মানে আমাদের সারা ওয়ার্ল্ডে কিন্তু আছে। এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জার দিকে টার্ন করে, যখন যেহেতু আপনার একটা যে কোনো টাইপের ভাইরাস, সেটা মিউটেশন হতে 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 এটা অনেকটা সময় কিছু কিছু মিউটেশন হয় ডেঞ্জারাস, কিছু কিছু মিউটেশন, মোস্ট অফ দা মিউটেশন হচ্ছে গিয়ে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এখনো পর্যন্ত যেমন ভাইরাসের যে কোভিডের যে 34,000-এর মতো হলো কি মিউটেশন হয়েছে, এদের মধ্যে দেখা গেল যে 3টা বা 4টা যেটা মিউটেশন হয়েছে, যেমন আমরা বলি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট, এইগুলো ভ্যারিয়েন্টের কথা আমরা বলেছিলাম মোর ইনফেকশাস, কিন্তু আমরা অন্য কোনো ভ্যারিয়েন্টের কথা বলিনি কিন্তু মোর ইনফেকশাস এর কথা। তো আস্তে আস্তে দুর্বল হতে হতে ইনফ্লুয়েঞ্জার দিকে টার্ন করে, এটা গেল একটা দিক। সেকেন্ড দিকটা হচ্ছে 70%-এর কথা যেটা বলি হার্ড ইমিউনিটির কথা, সেটা হলো কারণটা হলো যে ওয়াল তৈরি করা। আমাদের ওয়াল তৈরি করতে হবে, কারণ 10 জনের মধ্যে যদি আমরা 7 জনকে আমরা যদি ওয়ালটা তৈরি করে ফেলতে পারি, কারণ 10 জন মানুষ যদি থাকে, 10 জন মানুষ কিন্তু 10 জনের সাথে মিশে না, সবাই সবার সাথে মিশছে না। তো ওয়ালটা আমরা তৈরি করতে পারি যদি আমরা 7 জন মানুষকে, যদি 10 জনের মধ্যে 7 জন মানুষকে যদি আমরা আমরা ইমিউনাইজড করে ফেলতে পারি, তাদের মধ্যে অ্যান্টিবডিটা তৈরি করে ফেলতে পারি, তারপর সেই জন্য আমরা বলি যে 70% মানুষকে যদি আমরা যদি ইমিউনাইজড করতে পারি, তাহলে আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারবো। যেমন ফর এক্সাম্পল একটা বিসিজির কথা যদি বলি, চিলড্রেনদের যে বিসিজিটা দেওয়া হয়, টিকাটা দেওয়া হয়, সেখানের মধ্যেও কিন্তু আমাদের বিসিজি টিকা কিন্তু এফেক্টিভ অনলি হলো 45% চিলড্রেনদের মধ্যে। তারপরেও কিন্তু আমরা মিজলস, অন্যান্য অনেক ডিজিজ গুলা থেকে আমরা হলো আমরা রক্ষা করি আমাদের চিলড্রেনদেরকে। কিন্তু আমরা মিজলস যে হচ্ছে না, হার্ম যেটা, সেটা যে হচ্ছে না সেটা কিন্তু ট্রু না। হার্ম কিন্তু হচ্ছে, সমস্ত সবগুলো কান্ট্রিতে কিন্তু হার্ম হচ্ছে। তো এই যে রোগটা, সেটা থেকে আমরা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারছি, যদিও এই ভ্যাকসিনটা 45% মানুষ মানে চিলড্রেনদের মধ্যে কাজ করছে। সো এইটাই বলা হচ্ছে যে 70%-এর কথা এখান থেকেই এসেছে। জি, ধন্যবাদ। ডক্টর হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর হাসিনা নাসরিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আমরা বলতে পারি যে আজকে যে আমরা আলোচনা করলাম, সেখানে উপসংহারে বলা যায় যে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সবাই সচেতন হন, নিরাপদ পানি পান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।